তো আজকে আমরা ক্লাস 9-এর পদার্থ গঠন ও ধর্ম এই অধ্যায়ের অনুশীলনীটি প্র্যাকটিস করব। প্রথম প্রশ্ন, পৃষ্ঠটানের মাত্রা হলো কি? পৃষ্ঠটানের যে মাত্রা সেটা হলো, পৃষ্ঠটান হচ্ছে বল বাই দৈর্ঘ্য, m l t⁻²/l m t⁻²। এটা পুরো দেখানো যাবে। পৃষ্ঠটান সমান কি না, একটা তলের উপর, তল বলতে তরল পৃষ্ঠের উপর যদি একটা রেখা কল্পনা করি, তার সঙ্গে লম্বভাবে যে বলটা কাজ করছে, রেখাটার একক দৈর্ঘ্য, তাহলে বল বাই এল, এটা হলো একক দৈর্ঘ্যের বল, সমান m l t⁻²/l, এর কেটে গেল হয়ে গেল m t⁻²। তারপরে পৃষ্ঠটান বল কাজ করে তলের স্পর্শকীয় ভাবে। তলের সঙ্গে স্পর্শকীয় ভাবে এটা হবে, তলের সঙ্গে স্পর্শকীয় ভাবে স্পর্শকীয় ভাবে স্পর্শকীয় হবে স্পর্শকীয় হবে। এটা হয়ে গেল m t⁻²। হিসাব করতে ঘাতের একক কি? ঘাত মানে লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে ঘাত বলে। তো লম্বভাবে প্রযুক্ত বল মানে বলি একক নিউটন। এটা হবে। তরল বা কঠিনের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ে জলের তাপমাত্রা কত রাখা হয়? আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ে, আপেক্ষিক গুরুত্ব কি না, জলের থেকে কোনো বস্তু কত ভারী, অবশ্যই সম-আয়তনের, বা বস্তুর ঘনত্ব বাই জলের ঘনত্ব, সেটা 4°C উষ্ণতায়। কারণ জলের উষ্ণতা 4°C হলে জলের ঘনত্ব সব থেকে বেশি হয়, হ্যাঁ, এবং সেটার মান হয় 1 গ্রাম পার সেমি কিউব।
পরন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তিক বেগ লাভ করার কারণ হলো, যে বৃষ্টির ফোঁটা যে প্রান্তিক বেগ লাভ করছে তার কারণ কি? তার কারণ হচ্ছে বায়ুর সান্দ্রতা। কারণ বৃষ্টির ফোঁটাটা যখন পড়ছে, অভিকর্ষ ত্বরণের জন্য তার বেগ বৃদ্ধি পাচ্ছে। যত বেগ বৃদ্ধি পাবে তার সঙ্গে যে বাতাসের স্তরটা আছে, সেই বাতাসের স্তরটাও কি হবে, এর সঙ্গে সান্দ্রতার জন্য আসঞ্জন বনের জন্য গতিশীল হবে। তাহলে প্রত্যেকটা তল পর বায়ুর স্তর কল্পনা করতে পারি। তাহলে আমরা দেখেছিলাম সান্দ্রতাজনিত বল F সমান ইটা এ ডিভি ডিআর। তাহলে গতিবেগের নতিমাত্রার মানটা এক্ষেত্রে অনেক বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ এবার সে যত দূরত্ব বাড়ছে, যেটাকে আর বলবো, যত দূরের স্তর কাছের স্তর হিসাবে যদি কল্পনা করি, এর বেগ অনেক বেশি হয়ে যাচ্ছে এর তুলনায়। বেগের পরিবর্তনটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে সান্দ্রতা বলের মানও বেড়ে যাবে, এফ বেড়ে যাবে। এফটা কোন দিকে কাজ করছে এক্ষেত্রে? উপর দিকে। হ্যাঁ, তাহলে সান্দ্রতা বলের জন্য এটা হচ্ছে হবে। এটা হবে বায়ুর সান্দ্রতা। বার্নৌলি নীতি কোন রাশির সংরক্ষণ ভিত্তির উপর করে? সংরক্ষণ বলতে সাধারণত ভর হয়, ভরবেগ হয়, শক্তি হয়। তো এক্ষেত্রে শক্তির সংরক্ষণ নীতি। কি শক্তি? গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি, এই তিনটে শক্তি আছে। তাহলে এটা হচ্ছে শক্তির সংরক্ষণ নীতির উপর হবে। বিকৃতির একক হলো, বিকৃতি কোনো একক নেই। কারণ বিকৃতি যদি বলা হয় বিকৃতি সমান দৈর্ঘ্যের বৃদ্ধি বা প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে দুটো মিটার যদি হয়, এসে সিস্টেম ধরি, মিটার বাই মিটার কেটে যাবে, কোনো একক থাকবে না, এককহীন, এক হয়ে যাচ্ছে, যেহেতু এটা হচ্ছে এককহীন। এটা হচ্ছে এককহীন। এককহীন বিকৃতি হচ্ছে একক নেই। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন প্রসারিত বিকৃতি। এই সূত্রটি হলো কিসের সূত্র? নিউটন, পাস্কাল, আইনস্টাইন, হুকের সূত্র। এই চ্যাপ্টারতে স্থিতিস্থাপকতা চ্যাপ্টারেই আমরা হুকের সূত্র পড়েছি। হুকের সূত্র। কোন পদার্থটির স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি? স্থিতিস্থাপকতা সব থেকে বেশি ইস্পাতের। কারণ ইস্পাতকে বিকৃত করতে বেশি বলের প্রয়োজন হয়। অর্থাৎ সামান্য বিকৃতিতে পীড়নের মান বেশি হয়। যার পীড়নের মান বেশি তার স্থিতিস্থাপকতাও বেশি। সেই হিসাবে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। আমাদের কনসেপ্ট থেকে আমরা বলি যে রাবার ইলাস্টিক, ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপকতা, তা কিন্তু উল্টো একেবারে। রাবারের স্থিতিস্থাপকতা কম। জলের সাবান যোগ করলে জলের পৃষ্ঠ টান
কমে বাড়ে একই থাকে। তো সাবান যেটা সেটা হচ্ছে জৈব পদার্থ, আবার জৈব পদার্থ দিলে পৃষ্ঠটান কমবে। নিম্নলিখিত কোন রাশিটির একক আলাদা হয়? পীড়ন, বিকৃতি, ইয়ং গুণাঙ্ক, চাপ। তো আমরা দেখেছি বিকৃতির কোনো এককই নেই, তাহলে বিকৃতির একক আলাদা। একটি বস্তুর বায়ুতে ওজন 25 গ্রাম, জলে নিমজ্জিত অবস্থায় ওজন 20 গ্রাম। বস্তুর আয়তন কত হবে? তাহলে ওজন কমছে, দেখো 5 গ্রাম। হ্যাঁ, আপাতত ওজন হচ্ছে 20 গ্রাম। 5 গ্রাম কেন কমছে? তার প্লবতার জন্য কমছে। তাহলে দেখ প্লবতার জন্য কমছে। তাহলে আমরা দেখি যে 25 গ্রাম বায়ুতে ওজন আর জলে ওজন হচ্ছে 20 গ্রাম। তাহলে পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 গ্রাম। 5 গ্রাম কেন পার্থক্য হয়েছে না? তাহলে 5 গ্রাম জলকে অপসারণ করেছে, তাই পার্থক্য হয়েছে। কি চেয়েছে এখানে? দেখো আয়তন চেয়েছে। তো আয়তন যেহেতু চেয়েছে, তাহলে অপসারিত জলের অপসারিত যেটা হয়েছে সেটা হচ্ছে অপসারিত জলের ওজন এই 5 গ্রাম। এটা কি না? অপসারিত জলের ওজন, অপসারিত জলের ওজন। তাহলে আয়তন কত? অপসারিত জলের আয়তন অপসারিত জলের আয়তনই সমান বস্তুর আয়তন। ওজন বলতে ভরই সাধারণত ব্যবহার করা হয়, 5 গ্রাম ভর। তাহলে ভর বাই ঘনত্ব, ভর বাই ঘনত্ব। তাহলে ঘনত্ব যেহেতু বলছে, ঘনত্ব জলের কত? 1 সমান, শুধু ভরটাই হবে 5। ঘনত্ব আয়তনে একক কি? সেমি কিউব, কিউবিক সেন্টিমিটার। তার মানে সেটা সিসি, 5 সিসি। তাহলে বস্তুর আয়তন হবে কত না? 5 সিসি, 5 সিসি। ক্ষুদ্র বৃষ্টির ফোঁটার গোলাকার হওয়ার কারণ কি? গোলাকার হয় কারণ আমরা পৃষ্ঠটান পড়েছি। কারণ পৃষ্ঠটানের জন্য তরল পৃষ্ঠটি ছোট হতে চায়। তাহলে যদি আমরা জলের বিন্দু ভাবি, তাহলে জলের বিন্দুর ক্ষেত্রে জলের বিন্দুটা গোলকাকার যদি হয়, বা আমি ঘনকাকার ভাবতাম, বা ঘনকাকার বা চুঙাকৃতি, সবই হতে পারত। এগুলো হতে পারতো, হবে না কারণ কি না? গোলকের ক্ষেত্রে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কম। কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম। পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি সব থেকে কম, তার জন্য পৃষ্ঠটানে কি করে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম করার চেষ্টা করে, তাই আকৃতিটা গোলক হয়। আকৃতি কি হয়? গোলক হয়। এরপরে আসছি, এটা কি হবে? পৃষ্ঠটানের জন্য অবশ্যই।
তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর ওজনের আপত হ্রাস বস্তুর ওজনের সমান না অপসারিত তরলের ওজনের সমান। এইটা অপসারিত তরলের ওজনের সমান। এসআই পদ্ধতিতে সান্দ্রতা বা সান্দ্রতাঙ্ক গুণাঙ্কের একক কি? এসআই পদ্ধতিতে সান্দ্রতা বা সান্দ্রতাঙ্ক গুণাঙ্কের একক কি? তো আমরা যে সূত্র দেখেছিলাম যে সান্দ্রতা বলের মান কত হয় সেখান থেকে আমরা নির্ণয় করতে পারব। কি সূত্র ছিল আমাদের? না, সান্দ্রতা বলের মান এফ সমান ইটা এ ডিভি ডিএক্স। হ্যাঁ, তাহলে আমাকে ইটার মানটা বের করতে হবে। তাহলে ইটা সমান এফ বাই এ ইন্টু ডিএক্স বাই ডিভি। হ্যাঁ, তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয় কত আসবে? এখানে ডিএক্স আর এক্স কেটে যায়, এটা কি দৈর্ঘ্য আর এটা ক্ষেত্রফল, তাহলে একটা এল দৈর্ঘ্য কেটে গিয়ে শুধু দৈর্ঘ্য পড়ে থাকবে। আর ডিভি সমানও আবার এল বাই টি। হ্যাঁ, সমান কী করে দিলে এ টিটা উপরে উঠে যাবে, টি বাই এল স্কোয়ার সমান নিউটন মিটার টু দি পাওয়ার -2 আর সেকেন্ড, নিউটন সেকেন্ড মিটার টু দি পাওয়ার -2। এর কিছু আছে কি? নিউটন সেকেন্ড নিউটন সেকেন্ড ইনভার্স না কেজি পাস্কেল সেকেন্ড। এই যে পাস্কেল সেকেন্ড হবে, কারণ নিউটন এটা একটু মডিফাই করতে হবে। সেটা হচ্ছে গিয়ে নিউটন পার মিটার স্কোয়ার, সেটা মিটার স্কোয়ার মানে কি মিটার টু দি পাওয়ার -2 মিটার স্কোয়ার লেখা যায় ইন্টু সেকেন্ড, এটাকে লেখা যায় পাস্কেল। নিউটন মিটার স্কোয়ার এটার নাম হচ্ছে পাস্কেল ইন্টু সেকেন্ড। পাস্কেল সেকেন্ড হবে এর উত্তর, পাস্কেল সেকেন্ড হবে এর উত্তর। সেটা আচ্ছা, এরপর পরবর্তী প্রশ্ন 16 নম্বরে, তরলের নিমজ্জিত অবস্থায় একটি বস্তু ভাসমান অবস্থায় রয়েছে। সমগ্র সংস্থাটি বিনা বাধায় পতনশীল হলে বস্তুর ওপর তরল কর্তৃক ঊর্ধ্বমুখী ঘাত কত? তরলের নিমজ্জিত অবস্থায় একটি বস্তু ভাসমান অবস্থায় রয়েছে। আংশিক না সম্পূর্ণ বলে না, সমগ্র বিনা বাধায় পড়লে আচ্ছা, যখন বস্তুটা বিনা বাধায় পড়বে তখন কিন্তু সেটা একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের মতো কাজ করবে, এবং সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? 0। 0 হয়ে যাওয়ার জন্য আমরা জানি অভিকর্ষ ত্বরণ বল আছে বলে তলের মধ্যে চাপ সৃষ্টি হয়, এবং বস্তু প্লবতা বলের কারণেও এই চাপ ত্বরণের মধ্যে অভ্যন্তরে যে চাপের রাশিমালা নির্ণয় করেছিলাম কি না পি সমান এইচ ডি জি। এই জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, জি না থাকলে অভিকর্ষ ত্বরণ 0 হলে চাপ 0 হবে, চাপ 0 হলে প্লবতা 0 হবে। তাই এই বস্তুর ওপর তরল কর্তৃক ঊর্ধ্বমুখী ঘাত হবে 0। আকাশে মেঘ ভেসে থাকার কারণ নিম্ন সান্দ্রতা, নিম্ন উষ্ণতা, নিম্ন ঘনত্ব, নিম্ন চাপ।
এটাও প্লবতা নিয়েই হবে। যে ঘনত্ব কম হলে কি হয়, বস্তুর ঘনত্ব যদি কম হয় প্রবাহের থেকে বস্তুটা ভাসে। সেই মেঘ জলীয় বাষ্প নিয়ে তৈরি, তাই ঘনত্ব কি কম। জলীয় বাষ্পের ঘনত্ব জলীয় বাষ্প জল তার আণবিক গুরুত্ব 18, আর বাতাসে আছে নাইট্রোজেন বেশিরভাগ 78%। তো বাতাসের আণবিক গুরুত্ব মোটামুটি 28-এর কাছাকাছি হবে। তো 28-এর কাছাকাছি হওয়ার জন্য অনেক বেশি, তাই ঘনত্ব অনেক বেশি। আমি জানি ঘনত্ব আর আণবিক গুরুত্ব কি সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, উষ্ণতা বৃদ্ধি করলে কোনো বস্তুর স্থিতিস্থাপকতা কি হবে? বস্তু গরম করলে বস্তু নরম হয়, নরম হলে বস্তু কি হবে? সামান্য বিকৃতি করলে পীড়নের মান কম হবে, অর্থাৎ স্থিতিস্থাপকতা কমে যাবে, হ্রাস পাবে। বিয়েটার উত্তর। আচ্ছা, আরেকটা অন্য ভিডিওতে 2-এর যে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন VSAQ, ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন, এটা করব।